আমরা বিএমসি শুরু করছি গুপ্তা গুপ্তা বইয়ের। বিএমসি মানে বিল্ডিং ম্যাটেরিয়াল অ্যান্ড কনস্ট্রাকশন। সেটা আমরা এই যে গুপ্তা গুপ্তা বই রয়েছে, গুপ্তা গুপ্তা বইয়ের যে এমসিকিউগুলো রয়েছে বিএমসির, সেগুলো কিন্তু আমরা ডিটেলসের সাথে আলোচনা করব। অলরেডি কিন্তু পার্ট 1 আমাদের আপলোড হয়ে গেছে আমার এই চ্যানেলের ডেসক্রিপশানে তুমি যাবে, সেখানে অনেকগুলো কিন্তু প্লেলিস্ট রয়েছে। সেখানে দেখবে বিএমসি বলে প্লেলিস্ট রয়েছে, সেখানে ক্লাস 1 তার কিন্তু ভিডিও আপলোড করা রয়েছে। আজকে যেটা সেটা হচ্ছে আমাদের পার্ট 2। এখানে আমরা 11 থেকে 20 এই 10টা প্রশ্ন কিন্তু ডিটেলসের সাথে কিন্তু আমরা আলোচনা করব। তো বেশি কথা না বলে চলো সহজে আমরা ক্লাসটাকে শুরু করি। তো আজকের 11 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। 11 নম্বর প্রশ্ন বলছে দ্য স্টোন সুইটেবল ফর কি না রাবেল মেশিনারি শুড বি। এখানে 4 রকমের ক্যাটাগরি রয়েছে। একটা রয়েছে হার্ড, একটা রয়েছে টাফ, হাবি এবং হেভি অ্যান্ড লাইট। এই 4টে রয়েছে এবিসিডি। তো রাবেল মেশিনারি সময় সুইটেবল কোন স্টোনটা, 4টের মধ্যে কোনটা? তো সর্বপ্রথম আমরা জানবো এই রাবেল মেশিনারি কি। দেখো, রাবেল মেশিনারি হচ্ছে কি বলতো, তোমার রাফ এবং আনইভেন স্টোন মেশিনারি। ঠিক আছে, যেটা আমরা রাবেল স্টোন অর আন্ডারস্ট্যান্ড স্টোন দ্যাট সেট ইন সুইটেবল মোটার ইন ইরেগুলার ফর্ম জেনারেলি। এটা হচ্ছে ইরেগুলার ফর্মে থাকে, মানে এর কোনো পার্টিকুলার একটা শেপ নেই, বিভিন্ন রকমের শেপের এটা হতে পারে। এবং এই পাথরগুলো দিয়ে আমরা যদি দেওয়াল তৈরি করি, তাহলে সেটাকে আমরা, মানে সোজা কথায় পাথরের দেওয়াল যদি তৈরি করি, তাহলে সেটাকে আমরা রাবেল মেশিনারি বলা হয়। এবং এটাকে অনেক সময় কিন্তু রাবেল ওয়ার্কও বলা হয়। এই রাবেল ওয়ার্কের কিছু এক্সাম্পল রয়েছে। দেখো, রাবেল ওয়ার্কের কথা যদি বলি, তাহলে সেক্ষেত্রে হবে কি না বনস্টোন হয়ে যাবে আমাদের রাবেল ওয়ার্ক। এবং এই যে রাবেল মেশিনারি, এর কিছু টাইপস রয়েছে। কি কি টাইপসের হয়? এটা 2 রকমের ক্যাটাগরির হয়। একটা হচ্ছে তোমার ফার্স্ট শটে আর একটা সেকেন্ড শটে। ফার্স্ট শটের মধ্যে কিন্তু 2 রকমের হয়। কি না, সেটা হচ্ছে তোমার র্যান্ডাম রাবেল মেশিনারি আর একটা আর একটা আছে কি না কোর্স রাবেল মেশিনারি। এটা হচ্ছে তোমার ফার্স্ট শটে। আর সেকেন্ড শটে যেটা রয়েছে সেটা হচ্ছে কি কোর্স রাবেল মেশিনারি, সেটা হচ্ছে সেকেন্ড শটে। এইগুলো ছাড়াও আর একটা রয়েছে যেটা হচ্ছে এসলার মেশিনারি, যেটাকে আমরা বলি। তো এই যে এসলার মেশিনারিরও কিছু পার্ট রয়েছে, কিছু এখানে 4-5টা পয়েন্ট আমি তুলে ধরেছি। যেমন তোমরা দেখতে পাচ্ছ, এসলার ফাইন, এসলার রাফ, এসলার রক, এসলার ফেসিং, ঠিক আছে, এসলার ব্লক, আরও অনেক কিছু রয়েছে। তো কিছুটা আমি এখানটায় তুলে ধরার চেষ্টা করেছি। তাহলে এখানটা তোমরা দেখতে পাচ্ছ এই যে স্টোন সুইটেবল ফর রাবেল মেশিনারি। তো রাবেল মেশিনারির সময় সুইটেবল হয় কোন স্টোনটা? তো এখানে 4টি অপশান রয়েছে। 4টি অপশানের মধ্যে দেখো এটাই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। হার্ড হচ্ছে তোমার রাবেল মেশিনারির জন্য এই হার্ড স্টোনটা সুইটেবল। ঠিক আছে। আর যদি হেভির কথা যদি বলি, তাহলে হেভিটা কিসের ক্ষেত্রে হয়? এটা হচ্ছে তোমার রিটেনিং ওয়ালের ক্ষেত্রে। কি রিটেনিং ওয়ালের ক্ষেত্রে আমাদের হেভি স্টোনটা কিন্তু সুইটেবল হয়। ওকে, তারপরে আমরা যাব 12 নম্বর। তো 12 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। 12 নম্বর বলছে হুইচ অফ দ্য ফলোয়িং মেটামরফিক রক। তো সর্বপ্রথম আমরা মেটামরফিক রক কাকে বলে সেটা আমরা জানবো। হ্যাজ দ্য মোস্ট ওয়েদার রেসিস্টিং ক্যারেক্টারিস্টিক। এই মেটামরফিক রকের মধ্যে এখানে যে 4টে রয়েছে, মার্বেল, বিতে রয়েছে কোয়ার্টিজাইট, সি রয়েছে স্লেট, আর ডিতে রয়েছে লাইমস্টোন। এই 4টের মধ্যে কোনটার ওয়েদার রেসিস্টিং ক্যাপাসিটি সবচেয়ে বেশি? ঠিক আছে, মুর বলেছে। তো সেটা আমরা জানবো, কিন্তু জানার আগে আমরা মেটামরফিক রকের সম্পর্কে একটু জানবো। দেখো, মেটামরফিক রক কি বলতো? মেটামরফিক রক হচ্ছে তোমার সেডিমেন্টারি রক আর ইগনিয়াস রক প্রচণ্ড তাপে এবং প্রেসারের জন্য একটা নতুন, মানে তোমার হাই প্রেসার এবং টেম্পারেচারের জন্য একটা নতুন একটা রক তৈরি করে। সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলছি মেটামরফিক রক। তাই ডেফিনেশনে কি বলছি দেখো, ইগনিয়াস রক অ্যান্ড সেডিমেন্টারি রক আর আনএভিরিয়েন্স কনসিডারেবল চেঞ্জ উইথ হাই প্রেসার অ্যান্ড টেম্পারেচার। হাই প্রেসার এবং টেম্পারেচারের জন্য একটা নতুন স্টোন তৈরি করছে, সেটাকে আমরা কি বলছি? মেটামরফিক রক। এক্সাম্পল হিসেবে যদি ধরি, তাহলে হবে মার্বেল, স্লেট, কোয়ার্টজ। ঠিক আছে। তো এই যে মার্বেলটা কি দিয়ে তৈরি হয় দেখো, এখানটা লিখে দিচ্ছি মেড ফ্রম লাইমস্টোন, আর স্লেট হচ্ছে মেড ফ্রম গ্রানাইট, আর কোয়ার্টজ হচ্ছে মেড ফ্রম স্যান্ডস্টোন।
ঠিক আছে, এইগুলো দিয়ে তৈরি হয়। এবং এখানে কিছু রক থেকে যে মেটামরফিক হয়েছে সেরকম কিছু এখানে উদাহরণ তোমাদেরকে দেখাবো। যেমন দেখো, একদিকে রয়েছে রক আর একদিকে রয়েছে মেটামরফিক। ঠিক আছে, একদিকে রয়েছে রক আর একদিকে রয়েছে মেটামরফিক। তো নিচে তোমরা দেখো, সর্বপ্রথম রয়েছে গ্রানাইট। তো গ্রানাইট হচ্ছে তোমার রক, সেটা যখন মেটামরফিকে যাবে তখন কী হয়ে যাবে না, মেটামরফিকে গেলে সেটা কী হয়ে যাবে, নিস হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত রক হচ্ছে বেসাল্ট। বেসাল্ট যখন মেটামরফিক রকে যাচ্ছে তখন সেটা কী হয়ে যাচ্ছে, চিস্ট হয়ে যাচ্ছে। তৃতীয়ত হচ্ছে লাইমস্টোন। লাইমস্টোন হচ্ছে রক, সে যখন মেটামরফিকে যাচ্ছে তখন কী হয়ে যাচ্ছে, মার্বেল। তারপর দেখো, রকের মধ্যে আসছে সেল মেটামরফিকে গেলে কী হয়ে যাচ্ছে, স্লেট হয়ে যাচ্ছে। তারপর দেখো স্যান্ডস্টোন হচ্ছে তোমার কোয়ার্টিজাইট মেটামরফিক রক হয়ে যাচ্ছে। তারপরে মেরি হচ্ছে মার্বেল। সোজা কথায় যদি মেটামরফিকের কথা বলি তাহলে হচ্ছে কি, নিস, চিস্ট, মার্বেল, স্লেট, কোয়ার্টিজাইট, তারপরে হচ্ছে কি মার্বেল, এগুলো হয়ে যাচ্ছে আমাদের মেটামরফিক রক। তাহলে এখানে দেখো, এই যে 12 নম্বরের যে প্রশ্নটা বলেছে, 12 নম্বর এখানটায় মার্বেল বলেছে, কোয়ার্টিজাইট বলেছে, তারপরে দেখো স্লেট বলেছে এবং লাইমস্টোনও কিন্তু বলেছে। তাহলে এখানে আমাদের যে উত্তরটা হয়ে যাবে সেটা হয়ে যাবে বি, মানে কোয়ার্টিজাইট হয়ে যাবে আমাদের তোমার সবথেকে ওয়েদার রেসিস্টিং ক্যারেক্টারিস্টিক সবথেকে বেশি হচ্ছে কোয়ার্টিজাইট। ঠিক আছে, চলো আবার দেখো, এই যে মার্বেল, ঠিক আছে, এই মার্বেলটা আমরা কিসের ক্ষেত্রে ইউজ করছি না, ফ্লোরিং ক্ষেত্রে। ফ্লোরিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা মার্বেলটা ইউজ করছি। সেটা হচ্ছে কি, ক্যালকেরিয়াস রক, তাই না? তাহলে মার্বেলকে যাবে এক প্রকারের ক্যালকেরিয়াস রক, ঠিক আছে, যেটা তোমার লাইমস্টোন থেকে আসছে। আবার দেখো, এই যে তোমার কোয়ার্টিজাইট হচ্ছে কি, মোস্ট ওয়েদার রেসিস্টিং। ঠিক আছে, কী হচ্ছে, মোস্ট, যেটা প্রশ্নতে দিয়েছে কি, ওয়েদার রেসিস্টিং। তারপর দেখো স্লেট কি হয়ে যাবে না, স্লেট হচ্ছে রুফ কভারিংয়ের ক্ষেত্রে ভালো হবে। কি, রুফ কভারিংয়ের ক্ষেত্রে আমরা ইউজ করছি। ঠিক আছে, তাহলে এটা কিসে হয়ে যাবে না, ফোলিয়েটেড। প্রথম ক্লাসটা না দেখলে কিন্তু এটা বোঝার একটু অসুবিধা হয়ে যাবে। এই যে আমি যে বলেছি ফোলিয়েটেড বলে দিচ্ছি, তারপরে এটা হচ্ছে তোমার ক্যালকেরিয়াস বললাম, কি ক্যালকেরিয়াস, এগুলো প্রথম ক্লাস না দেখলে কিন্তু বোঝার মুশকিল। তাহলে এখানে কি হয়ে যাবে, আমাদের বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো এরপরে আমরা চলে যাব 13 নম্বরে। 13 নম্বর কি বলছে, এ গুড বিল্ডিং স্টোন। কি বলছে, এ গুড বিল্ডিং স্টোন শুড নট অ্যাবজর্ব ওয়াটার মোর দেন। একটা গুড বিল্ডিং স্টোন, এই যে বিল্ডিং স্টোনের ওয়াটার অ্যাবজর্পশন কত, মোর দেন, মানে তার চেয়ে বেশি কিন্তু আর করবে না। ঠিক আছে, তাহলে এখানে দেখো 5%, 10%, 15%, 20%, অ্যান্সার হয়ে যাবে এ 5%। তাহলে এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কিন্তু এখানে আমাদের কি জানতে হবে, যেহেতু এখানে ওয়াটার অ্যাবজর্পশন কথা বলেছে, তাহলে কিছু আমরা তো টেস্ট করে সেটাগুলোতে আমরা পাচ্ছি ওয়াটার অ্যাবজর্পশনের যে পার্সেন্টেজগুলো। তো এখানে আমরা কিছু অনেকগুলো টেস্টের সম্পর্কে জানবো। যেমন হচ্ছে কি, ক্রাশিং স্ট্রেংথ টেস্ট, ঠিক আছে, স্মিথ টেস্ট, বার্জ টেস্ট, অ্যাসিড টেস্ট, মোর টেস্ট, ওয়েট টেস্ট, অনেকগুলো টেস্ট হয়। তো তার মাঝখানে একটা রয়েছে ক্রাশিং স্ট্রেংথ, তোমার যে ক্রাশিং স্ট্রেংথ টেস্ট, ঠিক আছে, ক্রাশিং স্ট্রেংথ টেস্ট। তাহলে দেখো, এখানে স্পেসিমেন আমরা একটা নিয়েছি, ঠিক আছে, একটা স্পেসিমেন আমরা প্রিপেয়ার করছি, তাই তার যে ডাইমেনশনটা হয় কত, 40 mm ইন্টু 40 mm ইন্টু 40 mm এর একটা স্পেসিমেন। সেই স্পেসিমেনটাকে নিয়ে আমরা যখন টেস্ট করলাম, টেস্ট করে দেখা গেল এগ্রিগেট ক্রাশিং স্ট্রেংথের যে মানটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 100 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এই 100 নিউটন পার মিলিমিটার স্কোয়ারকে আমরা আর কি লিখতে পারি, 100 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার বলেও লিখতে পারি। আবার এটাকে অনেক সময় আমরা 100 MPa মানে মেগাপাস্কেল হিসেবেও কিন্তু এই হিসেবে টার্মেও কিন্তু লেখা হয়। কিন্তু এর স্ট্রেংথের কথা যদি বলি তাহলে কম্প্রেহেনসিভ স্ট্রেংথ অফ বিল্ডিং স্টোন ইজ প্র্যাকটিস তোমার রেঞ্জ বিটুইন, একটা যে রেঞ্জ রয়েছে কত, 60 থেকে 200 নিউটন পার মিলিমিটার স্কোয়ারের মধ্যে কিন্তু এর স্ট্রেংথের রেঞ্জটা রয়েছে। আর অ্যাজ পার আইস কোডের হিসেবে যদি স্পেসিফিক গ্র্যাভিটির কথা যদি বলি তাহলে সেটা হয়ে যাবে 2.7। আর ওয়াটার অ্যাবজর্পশনের কথা যদি বলি
তাহলে দেখো ওয়াটার অ্যাবজর্পশনের কথা বললে এখানে অনেক রকমের ওয়াটার অ্যাবজর্পশনের কথা রয়েছে, যেমন স্টোন, অনেক রকমের স্টোন রয়েছে তার ওয়াটার অ্যাবজর্পশন, সেগুলো সম্পর্কেও জানবো। কিন্তু এক্ষেত্রে দেখো ক্রাশিং স্ট্রেন্থ টেস্টের ক্ষেত্রে যে ওয়াটার অ্যাবজর্পশন শুড নট বি গ্রেটার দেন 5%, মানে কি বলছে 5%-এর যাতে বেশি না হয়, সেই জন্য আমাদের এখানে অপশান এতে 5% আমরা পাচ্ছি, তাই অপশান এ হয়ে যাচ্ছে আমাদের কি না কারেক্ট অ্যান্সার। কিন্তু এটা ছাড়াও আরও কিছু স্টোন রয়েছে যার ওয়াটার অ্যাবজর্পশন আমাদের জানতে হবে। কি কি না দেখো, তার মধ্যে রয়েছে স্যান্ডস্টোনের ওয়াটার অ্যাবজর্পশন কত 10%, কি 10%। লাইমস্টোনের ওয়াটার অ্যাবজর্পশন কত না 10%। গ্রানাইটের ওয়াটার অ্যাবজর্পশন কত 1%। তারপর হচ্ছে কি ট্র্যাপের ওয়াটার অ্যাবজর্পশন হচ্ছে কত 6%। তারপর হচ্ছে সেলের হচ্ছে তোমার 10% ওয়াটার অ্যাবজর্পশন। নিচের হয়ে যাচ্ছে কত 1%। তারপরে দেখো তোমার হচ্ছে স্লেটের তোমার ওয়াটার অ্যাবজর্পশন হয়ে যাচ্ছে কত না 1%। তারপরে হচ্ছে কোয়ার্টিজাইটের হয়ে যাচ্ছে 3%। তো এগুলো থেকেও কিন্তু তোমার প্রশ্ন আসতে পারে, কারণ এটা আমরা এসএসসি যেই লেভেলে প্রিপারেশন করছি। তো এসএসসি যেই লেভেলে প্রিপেয়ার যদি আমরা হই, তাহলে ওয়েস্ট বেঙ্গল পিএসসি তোমার জেই এবং এই যে এক্সামটা সেগুলো কভার হবে। তারপর হচ্ছে কেএমসি এক্সাম কভার হবে, ঠিক আছে, কেএমডিএ এক্সাম কভার হবে, নির্মাণ সহায়ক যেটা এই 2024-এ রিক্রুটমেন্ট হতে চলেছে তারও কভার কিন্তু আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তো এই ধরনের এইভাবে কিন্তু নোটস আকারে তোমাদেরকে আমি করাবো, ঠিক আছে। যদি ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করতে হবে, ঠিক আছে। তো এছাড়াও আরও কিছু টেস্ট রয়েছে, যেমন রয়েছে তোমার ওয়েট টেস্ট। তোমাকে প্রশ্ন আসবে এই যে ওয়েট টেস্টটা কিসের জন্য হয়, তোমাকে বলতে হবে ডাকস অ্যান্ড হারবার্স, এই অপশানটা কিন্তু থাকবে। যে টার্মগুলো দিয়েছি এই টার্মগুলো বহু বছরের প্রিভিয়াস ইয়ার থেকে খুঁজে এই টার্মগুলো লেখা, তো পরীক্ষায় যদি আসে তাহলে এই টার্মগুলোই কিন্তু আসবে। তাহলে ডাকস অ্যান্ড হারবারের জন্য কী হয় না ওয়েট টেস্ট আমরা করি। মোর টেস্ট কিসের জন্য, হার্ডনেস এবং টাফনেসের জন্য আমরা মোর টেস্ট করা হয়। এসিড টেস্ট কিসের জন্য করা হয়, ওয়েদার রেসিস্টেন্সের জন্য এসিড টেস্ট করা হয়। বার্স্ট টেস্ট কিসের জন্য করা হয়, ফোর্স রেসিস্ট্যান্স ডিউরেবলের জন্য। স্মিথ টেস্ট কিসের জন্য করা হয়, প্রিসেন্স অফ সলিউবল ম্যাটেরিয়ালের জন্য আমরা স্মিথ টেস্ট করছি। আচ্ছা, আর একটা টেস্ট রয়েছে যেটা হচ্ছে অ্যাট্রেশন টেস্টটা কী লিখেছি দেখো, ফর ডিটারমাইন দ্য রেট অফ ওয়ার অফ স্টোন ডিউ টু গ্রাইন্ডিং অ্যাকশান আন্ডার ট্রাফিক, এসবের ক্ষেত্রে আমরা কী করি না তোমাদের অ্যাট্রেশন টেস্টটা করা হয়, ঠিক আছে। চলো এরপরে আমরা যাব 14 নম্বরে কি বলছে দেখো, 14 নম্বর বলছে হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ মোর ফায়ার রেসিস্টিং ক্যারেক্টারিস্টিক। আচ্ছা, মোর ফায়ার রেসিস্টিং ক্যারেক্টারিস্টিক এখানে চারটে রয়েছে, মার্বেল বলেছে, লাইমস্টোন বলেছে, তারপরে কমপ্লেক্স স্যান্ডস্টোন, গ্রানাইট। দেখো বেশি তোমার ফায়ার রেসিস্টিং ক্যারেক্টারিস্টিক মানে কি বলো তো, দেখো যার মধ্যে ভয়েড সবচেয়ে কম থাকে তার মধ্যে কি হয় ফায়ার রেসিস্টিং এর ক্ষমতাটা কী হয় সবচেয়ে বেশি হয়। তাহলে এর মধ্যে দেখো যে কম্প্যাক্ট স্যান্ডস্টোন, কম্প্যাক্ট করা মানে কি এর মধ্যে তোমার ভয়েডটা কী হবে কম থাকবে, আর ভয়েড কম থাকা মানে কী হবে ফায়ার রেসিস্টিং কী হবে সবচেয়ে বেশি হবে। তাহলে এখানে দেখো মোর ফায়ার রেসিস্টিং বলে দিয়েছে, ফায়ার রেসিস্টিং ক্যারেক্টারিস্টিক বলে দিয়েছে, তাহলে কি কম্প্যাক্ট স্যান্ডস্টোন, ঠিক আছে। তাহলে কী হয়ে যাবে সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। এখানে দেখো অ্যান্সারেও কিন্তু তাই লিখেছি, কি লিখেছি দেখো, কম্প্যাক্ট স্যান্ডস্টোন হ্যাজ মোর ফায়ার রেসিস্টিং ক্যারেক্টারিস্টিক অ্যান্ড অলসো ওয়েদার রেসিস্ট্যান্স। ওকে, চলো এরপরে আমরা যাব 15 নম্বর কি বলছে দেখো, 15 নম্বর বলছে জাম্পার ইজ এ টুল ইউজ ফর। আর জাম্পার এই যে টুলসটা আমরা ইউজ করছি কিসের ক্ষেত্রে, কোয়ারিং অফ স্টোন যখন করি তখন তো আমরা জাম্পারটা ইউজ করি, তাই না। যখন তাহলে এখানে আমি বলবো যে এই যে জাম্পারটা ওয়ান্স কাইন্ড অফ এ কী হবে সেটা হামার, এক প্রকারের কিন্তু হামার। তাহলে হামার আরও কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে সেগুলো সম্পর্কে তো আসবো, ঠিক আছে। কিন্তু তার আগে আমাদেরকে একটা ডেফিনেশন আমরা জানবো, যেটা হচ্ছে কোয়ারিং জিনিসটা কী, ঠিক আছে। কোয়ারিং জিনিসটা কি, কোয়ারিংয়ের ডেফিনেশন কী দাঁড়াবে, তাহলে দেখো ওখানে কী লিখেছি, স্টোন ওকার ইন দ্য ফর্ম অফ ন্যাচারাল রক মেসেস অ্যান্ড লেয়ার অন দ্য সারফেস। মানে একটা ধরো এবলো তুমি একটা পাথর নিয়েছো, সেই পাথরটাকে তুমি কী করলে না তার সাইডগুলো তুমি কী করলে ড্রেস করলে, মানে একটা শেপে নিয়ে এলে। ধরো এই
3-4 কোণার কি পঞ্চভূতের একটা পাথর, সেটাকে তুমি কেটে কি করলে একটা চতুর্ভুজের মতন কিন্তু একটা রেক্ট্যাঙ্গেলের মতো শেপে তুমি নিয়ে এলে। ঠিক আছে, এই রকম শেপে ড্রেসিং করে সেটাকে একটা তার ফিনিশিং লেয়ারে তুমি নিয়ে আসাটাকে আমরা কি বলছি না কোয়ারিং। তাই এখানটা বলছি দেখো, স্টোন অকার ইন দ্য ফর্ম অফ ন্যাচারাল রক masses and layer on the surface. The process of entering to suitable stone from their natural rock beds and layers to commonly called quarrying of stone. ঠিক আছে, এর কিছু টুলস রয়েছে। কী কী টুলস এই কোয়ারিং করার সময় কী কী টুলস আমরা ইউজ করি? এক রয়ে যাচ্ছে তোমার জাম্পার, তারপরে দেখো ক্রাউবার, তারপর হচ্ছে কি ক্লেইং আয়রন, টেম্পিং বার, ডিপার, ড্রিল, ওয়েজ, পিন, হামার, এতগুলো রয়েছে। তো এতগুলোর মধ্যে এই জাম্পারটা আমাদেরকে প্রশ্নতে তুলে দিয়েছে। তাহলে জাম্পারটা কিসের ক্ষেত্রে আমরা করছি না স্টোনটাকে কি করার জন্য, কোয়ারিং অফ স্টোনের জন্য। তাহলে আমরা দেখব এখানে অপশানে কোয়ারিং অফ স্টোন রয়েছে কি না। হ্যাঁ অবশ্যই রয়েছে। দেখো অপশান এতে রয়েছে টেস্টিং অফ স্টোন, হবে না। সিতে রয়েছে ড্রেসিং, হবে না। নাম দেওয়া হবে না, তাহলে বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার কি কোয়ারিং অফ স্টোন। তাহলে বি হয়ে যাবে কি আমাদের অ্যান্সার। চলো এরপরে আমরা যাব 16 নম্বরে। ঠিক আছে, 16 নম্বর কি বলছে? 16 নম্বর প্রশ্ন যেটা বলছে, 16 নম্বর বলছে দেখো, দ্য ইম্পর্টেন্ট টেস্ট। ঠিক আছে, কি ইম্পর্টেন্ট টেস্ট টু বি কন্ডাক্টেড অন স্টোন ইউজ ইন ডাকস অ্যান্ড হারবার্স। তো একটু আগে আমরা যে টেস্টগুলো পড়লাম তার মাঝখানে দেখো একটা ডাকস অ্যান্ড হারবার্স রয়েছে। তো দেখো আমরা এই 13 নম্বর সম্ভবত 13 নম্বর প্রশ্নটাতে আমরা পড়লাম ডাকস অ্যান্ড হারবার। ঠিক আছে, এই যে দেখো ডাকস অ্যান্ড হারবার, প্রথমে দেখো ওয়েট টেস্ট। তাহলে এই ওয়েট টেস্টের ক্ষেত্রে কী বলে ডাকস অ্যান্ড হারবার, এখানে কিন্তু দেখো কি বলে দিয়েছে, তাই এখানটায় কিন্তু 16 নম্বরে বলছে। 16 নম্বরে বলছে দেখো ডাকস অ্যান্ড হারবার, এই যে বলে দিয়েছে। এর মানে কিসের কী হবে, ওয়েট টেস্ট। তাহলে সি হয়ে যাবে কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এর সাথে সাথে আরও কিছু আমাদের জানতে হবে, যেমন এই যে টাফনেস টেস্ট, এই যে ডিতে বলে দিয়েছে। ডিতে কী বলেছে, টাফনেস টেস্ট। সেটা কিসের ক্ষেত্রে করা হয়, তোমার টাফনেস বা হার্ডনেস টেস্ট করা হয় না কিসের ক্ষেত্রে, রোডের ক্ষেত্রে আমরা করি। হ্যাঁ, তো টাফনেস টেস্ট বা হার্ডনেস টেস্ট এটা কিসের ক্ষেত্রে করি আমরা, না রোডের ক্ষেত্রে এটা কিন্তু করা হয়। চলো এরপরে আমরা যাব 17 নম্বর। 17 নম্বর কী বলছে দেখো, 17 নম্বর বলছে দ্য predominant constituent which is responsible for strength in granite is। ঠিক আছে, এর মধ্যে কোনটা হবে? তাহলে দেখো তোমার এই যে গ্রানাইট অ্যাকচুয়ালি তৈরি হয় কী দিয়ে, সেটা আমাদের জানতে হবে। আমি আগে বলেছি কোয়ার্টজ, ফিল্ডস্পার এবং মাইকা, এই তিনটে দিয়ে কিন্তু গ্রানাইট তৈরি হয়, তাই তো। এই তিনটে দিয়ে গ্রানাইট তৈরি হয়, কিন্তু স্ট্রেংথ দেয় কোয়ার্টজ, তাই তো। স্ট্রেংথ দেয় কোয়ার্টজ দেয়। তাহলে এখানটা কী হয়ে যাবে, কোয়ার্টজ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। কিছু একটা চার্ট এখানটায় রয়েছে দেখো 17 নম্বরে, যেমন রয়েছে দেখো এই যে এখানে আমি কি দিয়েছি দেখো, এই যে পলিমিনারেল রক, এটা এক প্রকারের কি পলিমিনারেল রক। হ্যাঁ, যেমন হচ্ছে কনসিস্ট অফ 2 or more মিনারেল। দেখো 3টে মিনারেল দিয়ে আমরা কি বললাম, আমি কি বললাম, 3টে মিনারেল দিয়ে গ্রানাইট তৈরি হচ্ছে। কি মিনারেল না, দেখো কোয়ার্টজ, ফিল্ডস্পার এবং মাইকা, ফিল্ডস্পার, কোয়ার্টজ। ঠিক আছে, এই 3টে মিনারেল দিয়ে আমরা কি তৈরি করছি না গ্রানাইট। তো এই প্রকারের এটাকে আমরা কি বলি, পলিমিনারেল রক বলা হয়, যেটা 2টো বা তার বেশি মিনারেল দিয়ে তৈরি হয়। ঠিক আছে, কিন্তু এই 3টের মধ্যে তোমার এই যে কোয়ার্টজ কী হয় না স্ট্রেংথ বেশি দেয়। ঠিক আছে, স্ট্রেংথ বেশি দেয়। আবার এই গ্রানাইটের কম্প্রেহেনসিভ স্ট্রেংথ কত বলো তো, গ্রানাইটের কম্প্রেহেনসিভ স্ট্রেংথ হচ্ছে 70 থেকে 130 মিলিমিটার পার মিটার স্কোয়ার। ঠিক আছে, এখানটায় লিখে দিচ্ছি তোমার কম্প্রেহেনসিভ স্ট্রেংথ, গ্রানাইটের কম্প্রেহেনসিভ স্ট্রেংথ কত না তোমার 70 থেকে 130 মিলিমিটার পার মিটার স্কোয়ার, পার মিটার স্কোয়ার। আর এর যদি স্পেসিফিক গ্র্যাভিটি বলি, স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 2.64। এগুলো কিন্তু মনে রাখো, হ্যাঁ
স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে কত 2.64 হচ্ছে গ্রানাইটের স্পেসিফিক গ্র্যাভিটি। সিমিলার দেখো বেসাল্ট, এই বেসাল্টটা কী দিয়ে তৈরি হয়? বেসাল্ট হচ্ছে কী মিনারেল, দুটো মিনারেল দিয়ে তৈরি হয়, একটা হচ্ছে কোয়ার্টজ আর একটা ফিল্ডস্পার, এই দুটো দিয়ে আমরা বেসাল্টটা তৈরি করি। ঠিক আছে, তাহলে চলো, তাহলে এখানটায় 17 অ্যান্সার কী হয়ে যাবে দেখো, বুঝতেই পারছো কোয়ার্টজ, তাহলে স্ট্রেংথ কে দেয় মিনারেলের মধ্যে? কোয়ার্টজ দেয়, তাহলে এ হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো এরপরে 18 কি বলছে দেখো, 18 নম্বর বলছে গ্রানাইট ইজ নট সুইটেবল, গ্রানাইটটা সুইটেবল নয় ফর অর্ডিনারি বিল্ডিং পারপাস, অর্ডিনারি বিল্ডিং পারপাসের ক্ষেত্রে গ্রানাইটটা সুইটেবল নয়। বিকজ, কেন? এর কারণ কি? কারণ হচ্ছে ইট ইজ কস্টলি, ইট ক্যান নট বি পলিশ, না সেটা হবে না। ইট ইজ নট ফায়ার প্রুফিং মেটেরিয়াল, ইট ইজ ক্রাশিং স্ট্রেন্থ, তাহলে কী হবে? ইট ইজ কস্টলি, সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এটা কস্টলি হয় তাই এটা আমরা ইউজ করি না। তাহলে ইউজ করব তো কোথায় ইউজ করি? দেখো এখানটা নোটসে কী বলছে, গ্রানাইট ইজ কস্টলি সো ইট ইজ নট ইউজ ফর অর্ডিনারি বিল্ডিং, এটা কস্টলি হয় তাই অর্ডিনারি বিল্ডিংয়ের ক্ষেত্রে আমরা ইউজ করি না। তাহলে গ্রানাইট ইজ ইউজ ইন বিল্ডিং, এটা কোথায় ইউজ করি আমরা? না বিল্ডিংয়ের ক্ষেত্রে, ব্রিজের ক্ষেত্রে, পেভিংয়ের ক্ষেত্রে, তারপর হচ্ছে কি মনুমেন্টসের ক্ষেত্রে অ্যান্ড মেনি আদার এক্সটিরিয়র প্রজেক্টের ক্ষেত্রে আমরা ইউজ করছি। এবং বেস্ট সুইটেবল ফর, এই গ্রানাইটটা সবথেকে বেশি সুইটেবল হয় কনস্ট্রাকশন অফ পায়ার্স, কনস্ট্রাকশন অ্যান্ড পায়ার্স অ্যান্ড অ্যাবার্টমেন্ট, পায়ার অ্যান্ড অ্যাবার্টমেন্ট ইন এ রেলওয়ে ব্রিজ বিকজ হাই স্ট্রেংথ অ্যান্ড ডিউরেবল। এটা তোমরা ব্রিজের ক্ষেত্রে ইউজ করছি, রেলওয়ের ক্ষেত্রে ইউজ করছি, রেলওয়ে পায়ার অ্যান্ড অ্যাবার্টমেন্টের ক্ষেত্রে। কেন? এটা কী করে? না বিকজ হচ্ছে তোমার হাই স্ট্রেংথ এবং ডিউরেবিলিটি প্রোভাইড করে, তাই এটা আমরা সেখানে বেশি সুইটেবল হয়। আচ্ছা, গ্রানাইট হচ্ছে তোমার, গ্রানাইট হচ্ছে এক প্রকার হচ্ছে তোমার মেটামরফিক রক। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা 18 যদি ধরি তাহলে কি হয়ে যাবে? আমাদের সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চলো আজকের জন্য লাস্ট প্রশ্ন, যেটা হচ্ছে 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 19 নম্বর প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টোন ইজ বেস্ট সুইটেবল ফর কনস্ট্রাকশন অফ পায়ার অ্যান্ড অ্যাবার্টমেন্ট। পায়ার অ্যান্ড অ্যাবার্টমেন্টের ক্ষেত্রে আমরা কি ইউজ করি? সেক্ষেত্রে হচ্ছে গ্রানাইট, একটু আগে আমরা পড়লাম নোটে, দেখো এখানটা তোমাদেরকেও দেখাচ্ছি। পায়ার অ্যান্ড অ্যাবার্টমেন্টের ক্ষেত্রে আমরা কি করছি? পায়ার অ্যান্ড, এই যে পায়ার্স অ্যান্ড অ্যাবার্টমেন্টের ক্ষেত্রে আমরা কি করছি? গ্রানাইট, এই যে বেস্ট সুইটেবল ফর গ্রানাইট, তাহলে আমরা কি করছি? গ্রানাইট ইউজ করছি। তাহলে 19-এর এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। চলো আজকের জন্য লাস্ট প্রশ্ন। ঠিক আছে, এই ধরনের ভিডিও যদি আরও তোমরা চাও তাহলে কিন্তু তোমাদেরকে কী করতে হবে? না চ্যানেলটাকে তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করতে হবে। কোথাও বোঝার অসুবিধা হলে তোমরা কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করো, বা আরও কী ক্যাটাগরি তোমরা ভিডিও চাইছো, ক্লাসগুলো চাইছো, সেগুলো কিন্তু তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না। চলো লাস্ট প্রশ্নটা দেখি। লাস্ট প্রশ্ন হচ্ছে 20 নম্বর প্রশ্ন। কি বলছে? দ্য প্রিপারেশন অফ সারফেস অফ স্টোন টু অবটেন প্লেন এজ অর টু অবটেন স্টোন অফ রিকোয়ার্ড সাইজ অ্যান্ড শেপ ইজ নন অ্যাজ। মানে কি হচ্ছে তোমার, একটা দেখো কি বলছে, দ্য প্রিপারেশন অফ সারফেস অফ স্টোন, একটা স্টোনকে আমরা প্রিপারেশন করছি। ঠিক আছে, একটা স্টোনকে আমরা প্রিপারেশন করছি। ঠিক আছে, অবটেন প্লেন এজ, তার যে এজগুলো রয়েছে সেগুলোকে কাটিং ফাটিং করে রিকোয়ার্স একটা সাইজ এবং শেপে নিয়ে আসা হচ্ছে। ঠিক আছে, সাইজ এবং শেপে নিয়ে আসা হচ্ছে, তো তাকে আমরা কি বলবো? তাকে আমরা কোয়ারিং অফ স্টোন বলবো না, কোয়ারিং অফ স্টোন বলবো না, ব্লাস্টিং স্টোন বলবো না, সিমেন্টিং স্টোন বলবো না, তাহলে কি বলবো? ড্রেসিং অফ স্টোন বলবো। ঠিক আছে, তাকে একটা শেপে নিয়ে আসাটাকে আমরা কি বলবো? ড্রেসিং অফ স্টোন। তাহলে কি হয়ে গেল? ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 20 হয়ে গেল আমাদের। মানে একটা তোমার সোজা কথায় এবড়ো খেবড়ো একটা স্টোনকে নিজের মতন করে একটা শেপে আনাকে বলা হয় কি? ড্রেসিং অফ স্টোন। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমরা এখানটায় শেষ করছি। নেক্সট পার্টে আবার আমরা নতুন ভিডিও নিয়ে আসবো, তার জন্য তোমাদেরকে সাপোর্ট করতে হবে, বেশি বেশি বন্ধুবান্ধবের কাছে ভিডিওগুলো শেয়ার করো। তো চলো আজকের ভিডিওটা আমরা এইখানটায় শেষ করছি, নেক্সট পার্টে দেখা হবে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।